আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায়, হিসাব নামের যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের টাইপ 1-এর বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। দেখো, আমরা টাইপ 1-এর নাম কি দিয়েছি? আমরা টাইপ 1-এর নাম দিয়েছি হিসাবের ধারণা, এবং টাইপ 1-এ আমরা 1 থেকে 8 নম্বর সিরিয়ালের যে বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা যদি একটু সবার প্রথমেই যাই, আমাদেরকে কি বলেছে দেখো, চলমান জেড ছকে মোট কয়টি কলাম থাকে, অর্থাৎ আমাদের চলমান জেড ছকের মধ্যে ঘর সংখ্যা কয়টি, বা আমাদের চলমান জেড ছকে মূলত কয়টা ঘর থাকে। আমরা সবাই জানি যে আমাদের খতিয়ান বা হিসাব করার পদ্ধতি হচ্ছে দুইটা, বা ছক হচ্ছে দুইটা। একটা হচ্ছে চলমান জেড ছক, আরেকটা হচ্ছে টি ছক। চলমান জেড ছক, এটাকে আমরা আধুনিক ছক নামেও জেনে থাকি, হিসাবেও জেনে থাকি। এখানে মূলত আমাদের ঘরগুলো কি কি হয়? তারিখ, তারপরে হচ্ছে কি আমাদের হিসাব খাতের নাম, তারপরে হচ্ছে জাবেদা পৃষ্ঠা, এরপরে হচ্ছে ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ডেবিট জেড, ক্রেডিট জেড। মোট এই 7টা ঘর আমাদের চলমান জেড ছকে থাকে। তাইলে চলমান জেড ছকে কলাম থাকে কয়টা ভাইয়া? চলমান জেড ছকে কলাম থাকে হচ্ছে 7টি। কয়টি কলাম থাকে? 7টি কলাম থাকে। আচ্ছা, এরপরে আমরা যদি আসি আমাদের প্রশ্ন নাম্বার 2 নম্বর প্রশ্নে বলেছে হিসাব সমীকরণ অনুযায়ী হিসাব কত প্রকার? হিসাব সমীকরণ অনুযায়ী হিসাব হচ্ছে 5 প্রকার: সম্পদ, ব্যয়, আয়, দায়, মূলধন বা মালিকানা সত্ত্ব। এই 5 প্রকারের হিসাব আমরা হিসাব সমীকরণ অনুযায়ী দেখতে পাই, তাই না? আচ্ছা, এরপরে কি বলা আছে দেখো, বলা আছে মোট প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, সম্পদ হিসাব ও দায় হিসাব জানার জন্য কোনটি খুবই জরুরি? আসলে আমি যদি কোনো কারণে আমার মোট সম্পত্তি কত, মোট হচ্ছে প্রাপ্য হিসাব কত, মোট প্রদেয় হিসাব কত, মোট দায়, মোট সম্পদ, এই যে মোট পরিমাণগুলো জানার জন্য আমাকে আসলে খতিয়ান প্রস্তুত করতে হয়। তার কারণ আমি খতিয়ানের উদ্ধৃত্যের মাধ্যমে জানতে পারি যে কোন হিসাবের ব্যালেন্স এখন কত টাকা আছে। খতিয়ানের উদ্ধৃত্যের মাধ্যমে আমরা এই জিনিসটা জানতে পারি, বা খতিয়ানের উদ্ধৃত্যের মাধ্যমে আমরা এই জিনিসটা বলতে পারি। তো ওই যেটাকে আমরা খতিয়ান বলছি ওটাই কিন্তু কি আমাদের জন্য হিসাব। খতিয়ানেরই আরেকটা নাম হচ্ছে হিসাব, তাই না? তাহলে এখানে আমি কি বলতে পারি? হিসাব। উত্তরটা কি হবে? উত্তরটা হবে হচ্ছে খ। 4 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, বলেছে কোনটির নামে হিসাব লেখা হয় না? মানে আমরা তো সব কিছুর নামে হিসাব লিখি না, তাই না? যেমন দেখো, পণ্য নামে আমাদের কোনো হিসাব কিন্তু নাই। আমাদের হিসাব আছে হচ্ছে ক্রয় নামে আছে, আমাদের হিসাব আছে হচ্ছে বিক্রয় নাম। অর্থাৎ আমি যদি পণ্যদ্রব্য আসে আমার ব্যবসায়ে, তাহলে সেটা ক্রয় হিসাব। যদি আমার ব্যবসায় থেকে চলে যায় তাহলে সেটা হচ্ছে বিক্রয় হিসাব। তার মানে আমরা এখানে কি পাই না? এখানে হচ্ছে ক্রয় পণ্য নামে কোনো হিসাব পাই না। মালিক নামে ব্যবসায়ী হিসাব আছে, মালিক মূলধন দিচ্ছে বা মালিক টাকা উত্তোলন করতেছে, তো মালিকের নামে আমরা চাইলে ওটা লিপিবদ্ধ করতে পারি। এরপর হচ্ছে চেক হিসাব নামেও কোনো হিসাব হয় না, আমরা আসলে এখানে লিখি হচ্ছে ব্যাংক হিসাব। তাইলে কোনটির নামে হিসাব লেখা হয় না সেটার উত্তরে আমরা লিখতে পারি হচ্ছে 2 ও 3, অর্থাৎ পণ্য হিসাব আর হচ্ছে কি আমাদের চেক হিসাব। এই পণ্য হিসাব আর হচ্ছে কি আমাদের চেক হিসাব। তাহলে খেয়াল করে দেখো আমাদের উত্তরটা কি দাঁড়ায়? উত্তরটা দাঁড়াচ্ছে এই যে 1 এবং এই 3, 1 ও 3 যেখানে আছে সেটাই হচ্ছে কি আমাদের জন্য উত্তর। 1 আর 3 আছে খ নাম্বারে, তাহলে খ নাম্বারটা আমাদের জন্য উত্তর। এবার দেখো কি বলা আছে, যে বিবরণীতে প্রতিষ্ঠানের প্রতিটি খাতের পরিবর্তন ও অবস্থা প্রকাশিত হয় তাকে কি বলে? আরেকবার খেয়াল করে দেখো, যেই বিবরণীতে আমি প্রতিষ্ঠানের প্রতিটা হিসাব খাতের পরিবর্তন এবং এখন বর্তমান কি অবস্থা আছে এই জিনিসটা আমরা প্রকাশ করতে পারি, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে হিসাব। এই কি বলি ভাইয়া? আমরা বলি হচ্ছে হিসাব।
আমরা চলে যাচ্ছি 6 নম্বর প্রশ্নে, বলেছে একই শ্রেণীভুক্ত হিসাব কোনগুলো, তাই না? আচ্ছা, বিলের অর্থ আদায়। বিলের অর্থ আদায় মানে হচ্ছে এইখানে হচ্ছে আমি নগদ টাকা পাচ্ছি, নগদান হিসাব, আর যেহেতু টাকা আমি পাচ্ছি তার মানে হচ্ছে প্রাপ্য বিল হিসাব, প্রাপ্য বিল হিসাব। আচ্ছা, বিলের মাধ্যমে ক্রয়, বিলের মাধ্যমে বিক্রয়, বিলের মাধ্যমে বিক্রয়, বিক্রয় বিলের মাধ্যমে বিক্রি করছি মানে হচ্ছে আমার এখানে প্রাপ্য বিল হিসাব, প্রাপ্য বিল হিসাব, আর হচ্ছে বিক্রয় হিসাব। বিলের মাধ্যমে ক্রয় করছি তার মানে হচ্ছে এখানে দুইটা পক্ষ হচ্ছে, একটা ক্রয় হিসাব আর একটা হচ্ছে আমার প্রদেয় বিল হিসাব, তাই না? তাহলে দেখো তো ভাই এই তিনটার মধ্যে কোন কোন দুইটা জিনিস সিমিলার আছে। দেখো এইখানে আমার প্রাপ্য বিল হিসাব আছে, এইখানে আমার প্রাপ্য বিল হিসাব আছে, তার মানে এইটা আর এইটা একই শ্রেণীভুক্ত হিসাব। বিলের মাধ্যমে ক্রয়, এটা আসলে প্রদেয় বিল হিসাব, এটা একই শ্রেণীর মধ্যে আসতেছে না। তাহলে উত্তর হিসেবে আমরা নিয়ে নিতে পারি কি? উত্তর হিসেবে নিতে পারি 1 এবং এই 3। 1 ও 3 কোথায় আছে? 1 ও 3 আছে খ নাম্বারে। তাহলে আমাদের প্রশ্নের উত্তর হচ্ছে খ। চলে যাব প্রশ্ন নাম্বার 7। 7 নম্বর প্রশ্নে কি বলেছে? বলেছে কোনটি অনুপার্জিত আয়? মনে রাখবো, অনুপার্জিত মানে হচ্ছে অগ্রিম, কাইন্ড অফ অগ্রিম। অনুপার্জিত আয় মানে হচ্ছে আমার জন্য একটা অগ্রিম আয়। আমি যে কোনো আয় সেটা যদি অগ্রিম গ্রহণ করি সেটাকে আমি বলতে পারি অনুপার্জিত আয়। কোনো একটা আয় সেটা যদি আমি কি করে ফেলি? অগ্রিম গ্রহণ করে ফেলি, তাহলে সেটাকে আমরা বলতে পারি অনুপার্জিত আয়। আমি যদি এখানে একটু খেয়াল করে দেখি, কমিশন, এটা তো কমিশন, কোনো কিছু বলা নাই, তার মানে এটা হচ্ছে একটা ব্যয়। প্রাপ্ত কমিশন, এটা একটা আয়। তারপরে হচ্ছে প্রাপ্য কমিশন, এটা একটা সম্পদ। এই যে দেখো অগ্রিম প্রাপ্ত কমিশন, এই যে প্রাপ্ত কমিশন একটা আয়, যেহেতু এটা অগ্রিম পাইছি তার মানে এটা একটা অগ্রিম আয়। আর অনুপার্জিত আয় মানে কিন্তু আমরা অগ্রিম আয়কেই বোঝাই। তাহলে সেক্ষেত্রে আমরা উত্তর হিসেবে নিয়ে নিতে পারি কাকে? এই ঘ নাম্বারটাকে। আচ্ছা, এরপরে আমরা যাব হচ্ছে 8 নম্বর প্রশ্নে, অফিস সাপ্লাইজ হিসাব হবে। আচ্ছা, অফিস সাপ্লাইজ, সাপ্লাইজ জিনিসটা আসলে কি? দেখো, সাপ্লাইজ জিনিসটা হচ্ছে মণিহারি থেকে বড় কিন্তু অফিস সরঞ্জাম থেকে ছোট একটা কিছু, মণিহারির চাইতে দামি অথবা বড় একটা কিছু, আর আমাদের অফিস সাপ্লাইজ থেকে ছোট একটা কিছু, তাই না? তাহলে সেক্ষেত্রে দেখা আমরা এই জায়গায় বলতে পারি যে প্রিন্টার, এটা একটা অফিস সাপ্লাইজ, অফিস না সরি অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম। ঘড়ি একটা অফিস সাপ্লাইজ, পেপার ওয়েট একটা অফিস সাপ্লাইজ। তাহলে উত্তর কি? 2 ও 3। 2 ও 3 কয়েছে গ নাম্বারে। তাহলে আমাদের 8 নম্বর প্রশ্নের উত্তর কি? 8 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ। আচ্ছা, আমাদের মনে হয় টাইপ 1-এ 8টা প্রশ্নই খুব সম্ভবত ছিল না? হ্যাঁ, টাইপ 1-এ 8টা প্রশ্নই ছিল। আমরা টাইপ 1টা খুব সুন্দর করে আলোচনা করে ফেলেছি। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে টাইপ 2 নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।